একটা আইন হয়েছে, অবশ্যই এটি অগ্রগতি, কিন্তু অনেক সীমাবদ্ধতা, ঘাটতি, জটিলতা আছে এই আইনটার ক্ষেত্রে সুরক্ষা পাওয়ার জন্য। তার মধ্যে প্রথম জটিলতাই হচ্ছে যে আইনটা নিয়োগের ব্যাপারটা এড়িয়ে গেছে, যেটা হচ্ছে প্রথম আইনি সুরক্ষা পাওয়ার ভিত্তি। শ্রমিকের তো আসলে দরকার মজুরি, পরিচয়, মর্যাদা, স্বীকৃতি, তার মজুরি, তার সুরক্ষা, তার সামাজিক সুরক্ষা, যে আসলে মাতৃত্বকালীন সময় সে কী করবে, চাকরিটা না থাকলে কী করবে, করোনার সময় কী করবে, আরেকবার যে আসবে না তা তো না, বা এই রাজনৈতিক উথাল পাথালের সময় যখন বাড়ি চলে যেতে হয় তখন কী করবে। এই জাতীয় ন্যূনতম মানদণ্ডগুলো করা দরকার। মজুরি নির্ধারণের একটা ব্যাপার আসছে, মাতৃত্বকালীন ব্যাপার আসছে, ক্ষতিপূরণ তহবিলের ব্যাপার, এবং সম্মিলিত একটা তহবিল করার চমৎকার একটা প্রস্তাব আসছে, যে এইটার মাধ্যমে সরকার একটা, আমাদের তহবিল তো আছে কল্যাণ ফাউন্ডেশন, হ্যাঁ, সেখান থেকে আমি কিন্তু এর আগেও সচিব মহোদয় বলেছিলাম একটা, যে টার্গেটেড কিছু কাজ করা দরকার, প্রোঅ্যাক্টিভ। এখন পর্যন্ত কল্যাণ ফাউন্ডেশন আমি চাইলে দিবে এবং আমার অনেক প্রমাণপত্র নিয়ে যেতে হবে, কিন্তু আমরা কেন ঠিক করতে পারবো না যে আমরা গৃহ শ্রমিকদের মাতৃত্বকালীন সুরক্ষাটা দেবো ঢাকা এবং চট্টগ্রামে? সব তো পারবো না একত্রে, 2000 দেবো, খুব বেশি না তো, একজন শ্রমিক 3 মাস বা 4 মাস বা 6 মাসের। তো এইটা এই জাতীয়, তার যে বেসিক যে জিনিসগুলো, তার মজুরি, তার সামাজিক নিরাপত্তা, তার মাতৃত্বকালীন সুরক্ষা, তার ক্ষতিপূরণ, তার স্বাস্থ্য, সামাজিক মানসিক সব স্বাস্থ্যের বিষয়গুলো নিয়ে একটা জাতীয় মানদণ্ড আসলে তৈরি হওয়া দরকার। এটি একটি আসছে। আর যেটি আমাদের আরেকটা আসছে যে পরিদর্শন, অভিযোগ দায়েরের ব্যবস্থা এবং মামলার যাওয়ার আগে তার যে ধাপগুলো, আমরা অনেক আগে 2013 সালে এই ব্যাপারটা ফয়সলা করতে করতে আমরা কিন্তু করেছিলাম যে ডিআইজি ইন্সপেকশনের কাছে একটা ক্ষতিপূরণ মজুরির জন্য করতে পারে। এরকম যদি গৃহশ্রমিক যদি হেঁটে গিয়ে কাউকে অভিযোগ না করতে পারে এবং সেই কর্মকর্তার যদি দায়িত্ব না হয় পরবর্তী পদক্ষেপ, তাহলে কিন্তু আসলে আমরা যতই চেষ্টা করি না কেন, ওই মানসিক পরিবর্তন বলেন যাই বলেন হবে না। একজন মানুষকে, মানুষ তো আলটিমেটলি তো মানুষকে এই ভয়টা থাকতে হবে যে আমি যদি কোনো অন্যায় করি, আমি যদি কোনো লঙ্ঘন করি, তার যাওয়ার জায়গা আছে একটা, এবং সেই জায়গাটার আবার আইনি ম্যান্ডেট আছে ফয়সালা করা। আমি একটা জিনিস অনেক সময় বলি যে পৃথিবীতে আমি দেখছি, আমার মানে সীমাবদ্ধ জ্ঞানে, যে পৃথিবীর সবচেয়ে কঠোর আইন ছিল এই আপনার যারা যারা বড় বড় ধর্মীয় নেতা, পয়গম্বর, তাদের সাহাবীদের জন্য, তারা একটু এদিক ওদিক হলেই তাদের জন্য কঠোর আইন। কিন্তু এইটা কেন ছিল? আসলে ছিল যাতে ওই ফরমেশন পর্যায়ে, যখন যেহেতু ওই ধর্মটা, ওই আদর্শটা ফরমেশন হচ্ছে, ওই পর্যায়ে তারা যেন বিচ্যুতি না হয় তাদের। আইন ছাড়া আসলে কিন্তু পরিবর্তনটা হয় না, আইনটা থাকতে আইনকে ধরে পরিবর্তনের দিকে আগাতে হয়। তো এই জন্য এটা একটা ব্যবস্থা কিন্তু আমাদের জাতীয় মনিটরিং সেলটা আমরা ওইভাবে সাজিয়েছিলাম। যদি সচিব মহোদয় একটু দেখেন ভালো করে, দেখবেন যে আমরা এখানে ড্রাফট কমিটির 2-3 জন আছি না, যে ওইটা সাজানো হয়েছিল যে কমিউনিটি এনগেজমেন্ট কিভাবে করা যায়, স্থানীয় প্রশাসনকে কিভাবে যুক্ত করা যায়, অর্থাৎ আইন আদালতের বাইরে যাওয়া, আবার একজন লোক যেন গিয়ে বলতে পারে আমি, আমার এই অভিযোগটা আছে, এবং সেটা যেন সে ফয়সালা করতে পারে। এখন তো এই যে এত কিছুর মতো 999 কিন্তু ভালো কাজ করতেছে, খেয়াল করে, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, আমাদের সব জায়গায় অবক্ষয় হয়েছে, কিন্তু 999টা ভালো কাজ করে, ফায়ার ব্রিগেড ভালো কাজ করে, এগুলো তো মানতে হবে, উদাহরণগুলো আছে আমাদের কাছে। হ্যাঁ, আচ্ছা, 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে তথ্য মনিটরিং, এবং এটা খুব জরুরি যে আসলে আমাদের তথ্য ভান্ডারটাই নাই, যে কতজন শ্রমিক, কিভাবে নিবন্ধিত হবে, কি, এটা একটা একটা খুব ভালো আলোচনা আজকে এসেছে, সেটা হচ্ছে পেশাদারিত্ব, মর্যাদাকর সংস্কৃতি এবং সাংস্কৃতিক সংগ্রামটা চালানো। ওই আমি অভিভাবক, ছেলে মেয়ে, অমুক সমুক, এগুলো থেকে আমাদের বাইরে আসা দরকার। আমি শ্রমিক, আপনি আমার নিয়োগকারী, আপনারা দুইজনে চুক্তি করে আমাদের এই ভিত্তিতে চলবে। এবং এখানে অভিবাসী শ্রমিকদের কথা এসছে, একটা জিনিস আসেনি সেটা যুক্ত করা, সেটা হচ্ছে এখন কিন্তু প্রথম এজেন্সি নির্ভর শ্রমিক, এটা অক্সফামে কিন্তু উদ্যোক্তার মধ্যে একজন ছিল। এটা এই এজেন্সি কিন্তু আর একটা মানে এটা যদি পেশাদারিত্বের সাথে নিয়ন্ত্রণের মধ্যে না নিয়ে আসা যায়, তাহলে এটা কিন্তু একটা ডাবল শোষণ হয়ে গেল। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখা, এবং এই এজেন্সি, এবং এখানে কিন্তু সুনির্দিষ্ট করার খুব বড় ব্যাপার আছে। 189 যদি দেখেন, 189 একটা শব্দ নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করেছি, যেহেতু এটা রিভিউতে, ওটা চূড়ান্ত ড্রাফট যখন আইলো করে, তখন যারা রিভিউ করেছিল তার মধ্যে আমারও থাকার সুযোগ হয়েছিল একটু, যে এই যে আপনার 2-3টা শব্দ খুব জরুরি এটা জানা, যে কেয়ার ওয়ার্ক এবং ডোমেস্টিক ওয়ার্ক।
এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি গৃহশ্রমিক নিয়োগ করে বলবেন আমার রুগীর পরিচর্যা করেন বা আমার এটা, তারপরে এই যে আপনার অ্যাটেনশন, যে আপনি যদি ছুটি দিয়ে আবার মনে করেন যে আমার পানিটা চাবো, তাহলে কিন্তু তার কর্মকাণ্ড হলো না। এই জিনিসগুলো একটু, এই সাংস্কৃতিক ব্যাপারটা একটু দেখা আমাদের শিশু শ্রমিক, যে আমরা মানে এই পেশাদারিত্বের ব্যাপারটা আমাদের এখন কিন্তু করুণা থেকে পেশাদারিতে রূপান্তরিত হওয়া, ওই পরিবারের সদস্য থেকে আসলে অফিস এটা আমার জন্য কর্মক্ষেত্র, এটা রূপান্তরিত হওয়া। অবশ্যই দক্ষতা, এখানে তো আমাদের দক্ষতা উন্নয়ন 100টার মতো আমাদের প্রতিষ্ঠান আছে, সেখানে কিভাবে আমরা গৃহশ্রমিকদের যুক্ত করতে পারি সেটা একটু আলোচনায় নিয়ে আসা আমাদের দরকার। এখন আমরা এখানে কিন্তু মনে রাখতে হবে যে আসলে রাজনৈতিক অঙ্গীকারটা একটা বড় ব্যাপার। আমরা যত আলোচনাই করি না কেন, যদি সবসময় মনোজগতে এইটা থাকে বাংলাদেশ অনেক মানুষের দেশ এবং এখানে অনেক বেকার, অর্থাৎ বেশি রেগুলেট করতে গেলে কাজটা হবে না, অথবা ঘরে ঘরে রেগুলেট করা যাবে না। আমরা জানি 2013 সালে এই নীতিমালাটা হওয়ার কথা ছিল, 2 বছর শুধু পিছিয়ে গেছিলাম, যে আমাদের 2-1 কর্মকর্তা বললো যে ঘরে ঘরে গিয়ে কিভাবে করবেন। তা আমি তখন বলছিলাম ভাই আমি আমার জীবনে দেখছি রেডিওর লাইসেন্স চেক করতে যেত, টেলিভিশনের লাইসেন্স ঘরে ঘরে চেক করতে যেত। তা এখন আপনি ঘরে ঘরে রেডিও টেলিভিশনের লাইসেন্স চেক করতে পারবেন। এখন এই যে মোবাইল ফোন রেজিস্ট্রেশন নিয়ে কত কিছু হচ্ছে, তাই না, যে আপনার হাতে যেটা যাবে সেটা রেজিস্ট্রেশন করতে হবে, নাহলে আপনি কেটে দিতে পারবেন। এই মনোজগতের যে সীমাবদ্ধতা, আমাদের পারবো না একটা নীতিগত রাজনৈতিক ক্ষেত্রে পারবো না একটা ভাব সবসময় থাকে। অনেক মানুষ পারবো না, এইটা পারবো না, ওইটা পারবো না। আসলে আমরা কিন্তু সবাই মিলেই ইচ্ছা করলে পারবো, এই মানসিকতার আমাদের ফিরিয়ে আনতে হবে। এবং এই পারার প্রথম ধাপটাই হতে হবে যে আইনি সুরক্ষাটা নিশ্চিত করা, সুনির্দিষ্ট করা, অথরিটি তৈরি করা। সরকার যখন অথরিটি তৈরি করবে তখন আমরা চেষ্টা করব যে সেই অথরিটি কিভাবে কাজ করতে পারে সেজন্য সাপোর্টটা করা।